রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার পরিবর্তনের রূপরেখা কি হবে, কিভাবে নির্বাচনী রূপান্তর হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার কিভাবে হবে, বিচারের প্রক্রিয়ায় বা কি হবে, এমন নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা সবার মতামতের ভিত্তিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার কথা জানান। তবে বৃহত্তর জাতীয় ঐক্য তৈরিতে কি কি চ্যালেঞ্জ আছে, রাষ্ট্র সংস্কারের রূপরেখায় রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবে কি জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে, সেই সব বিষয়ে আলাপ করব আজ আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং সাবেক সংসদ সদস্য বিএনপির নিরুফা চৌধুরী মনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। প্রথমেই আসলে যে ইস্যুতে আলাপ করতে চাই, আমরা আজকে বিষয়বস্তু ঠিক করেছি রাষ্ট্র সংস্কারের রূপরেখা। আমরা সর্বশেষ অনেকগুলো রাজনৈতিক দলকে দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এবং রাষ্ট্র সংস্কারের জন্য তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। ভিন্ন ভিন্ন দল ভিন্ন রকম। এখন সবারই একটা কমন কথা ছিল যে যৌক্তিক সময়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একই সাথে বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন। এই বিষয়টিকে আসলে এই যে লাইনটি যৌক্তিক সময়ও বলছে আবার একই সঙ্গে দ্রুত নির্বাচনের কথাও বলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে না আমার কাছে অর্থহীন মনে হয়, একদম অর্থহীন মনে হয়। অর্থহীন মনে হয় এই কারণে যে মানে যৌক্তিক সময়টা এটা মেন টু মেন ভ্যারি করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার বাসার ড্রয়িং রুমটা আপনি রিঅর্গানাইজ করতে চান, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আপনি মানে মানে আপনার পিলার আছে, পিলারটাকে ঢাকতে চান অথবা অন্য কিছু করতে চান, কিছু কার্পেন্টারের কাজ করাতে চান, কিছু রাজমিস্ত্রির কাজ করতে চান। এটা করতে আপনার কতদিন সময় লাগবে? ধরেন আপনি যখন কাউকে দায়িত্ব দিবেন, আপনি তাকে দুটো জিনিস জিজ্ঞেস করবেন যে তুমি যেটা করবা কত টাকা নিবা, প্রথম প্রশ্ন, যেটা আপনার আওকাতে কুলাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো তুমি এটা কতদিন সময় নিবা। এটা একটা বেসিক কোশ্চেন না? বেসিক কোশ্চেন। তাহলে সে জিজ্ঞাসা করবে যে আমার কি কি কাজ করতে হবে, সে তার কাজটাকে চিনে নেবে, আমার এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। তারপরে সে তার যোগ্যতা অনুযায়ী প্রশ্নটা করবে যে আমি যেরকম পারি তার হিসাবে হলো 8 দিন। আবার এই কাজটা কিন্তু আরেকজনকে আপনি দিবেন, সে বলবে না আমার এটা 12 দিন লাগবে। আবার আরেকজনকে বলবেন, সে বলবে আমার 3 দিন লাগবে। কি কারণে বলবে? তাদের মধ্যে যোগ্যতার হেরফের আছে। যে বেশি যোগ্য সে হয়তো 3 দিনই পারবে। আপনি যদি অযোগ্য মিস্ত্রি লাগান তো অযোগ্য মতো সে সময় নেবে। কথাটা খেয়াল করেন, এটা কিন্তু এটা এখন এরা বলতেছে যে যৌক্তিক সময় মতো আমরা নিব। এরা কারা? যে লোকগুলিকে এখানে আনা হয়েছে সে লোকগুলি তাদের যোগ্যতাটা এমন যে তারা নিজেরাই সিদ্ধান্তহীনতা আছে যে কতদিন সময় লাগবে। তারা জানে না তারা কতদিন সময় লাগবে। তারা কেন জানে না? তারা জানে না দুইটা কারণে। দুইটা কারণ হলো, 1 নম্বর কারণ হলো যে তারা এটাই জানে না যে তাদের কি সংস্কার করতে হবে। তারা কি জানে তারা কি সংস্কার করতে চায়? এ পর্যন্ত কখনো শুনছেন আপনি এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আমরা শুনেছি? কি সংস্কার শুনছেন আপনি? সেইখানে তারা নির্বাচন কমিশনের কথা বলেছে। 1 নম্বর, তারা কি প্রশাসনিক সংস্কার করবে? যদি তারা প্রশাসনিক সংস্কার করে, এই গত 16 বছর স্বৈরাচারী হাসিনা সরকারকে যে প্রশাসন টিকিয়ে রেখেছিল সেই প্রশাসনকে দিয়ে প্রশাসনিক সংস্কার হবে? হবে? কিভাবে হবে? সেই প্রশাসনে তো সবাই আছে, তাহলে আপনি কিভাবে করবেন? তারা কি সংস্কার করবে? তো তারা তো নিজেরাই ক্লিয়ার না কিন্তু কি সংস্কার করবে। খালি মুখে বলে আমরা সংস্কার করব। সেই সংস্কারটা কি? আজকে শুনলাম যে না, তারা নাকি পলিটিক্যাল পার্টিকে বলতেছে যে তোমরা আমাদের সংস্কার করো, তোমরা কি কি চাও সংস্কারটা। আবার ওইদিকে প্রফেসর ইউনূস বলতেছে যে তাদের প্রাথমিক নিয়োগকর্তা নাকি ছাত্ররা। তো ছাত্ররা একটা রূপরেখা দেয় না কেন যে তারা কি কি সংস্কার করবে? যারা তাদের প্রাথমিক নিয়োগকর্তা সেই নিয়োগকর্তারা কেন বলে না যে আমরা এই সংস্কার চাই? ক্যাটাগরিক্যালি বলে না কেন? তারপরে আপনি নির্ধারণ করতে পারেন যে কতদিন সময় লাগবে। তারপরে সে আপনার বলার পর আমি সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি না আপনি 8 দিন সময় লাগাতে উচিত না। এর মধ্যে আবার শুনলাম নতুন এক হাওয়া তুলছি। সে হাওয়াটা কি? যে সংবিধান পুনর্লিখন করতে হবে। সংবিধান পুনর্লিখন অর্থটা কি ভাই?
এই বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী অনেকেই প্রশ্ন তুলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলে আসলে কিছু নেই, তারা এই কথাটিও বলছেন সেক্ষেত্রে সংবিধান যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে আসলে আরও অনেকগুলো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রেও তারা বলছেন যে সাংবিধানিক সংস্কারেরও প্রয়োজন আছে। আমি একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। যেরকম মাসুদ কামাল বলছিলেন যে নিজেরাই পরিষ্কার না তারা আসলে কি সংস্কার করবেন, তো আপনাদের দলসহ বিভিন্ন দলের সাথে তো কথা হয়েছে, আপনারা একটা 31 দফা দিয়েছেন, তো আপনার কি মনে হয় যতগুলো দলের সাথে এ পর্যন্ত সংলাপ হলো এবং একটি বৃহত্তর ঐক্যের কথা বলেছে, এই ঐক্যে কি চ্যালেঞ্জ আছে কিনা, আর আসলে কি সংস্কার চাইছেন আসলে আপনারা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, উনি যে কথাগুলো বলেছেন অবশ্যই আমি মনে করি যৌক্তিক কথা বলেছেন। আসলে কিসের সংস্কার, কিভাবে সংস্কার, এটা কিন্তু একটা সরকার টানাপূরণ একটা দেশে, এই দেশটা অনেক দিন চলছে, একটা স্বৈর শাসক একদম চেপে ধরে বসেছিল, জনগণের কণ্ঠ চেপে ধরে বসেছিল, জনগণের খুন গুণ এইসব এত বেশি করেছিল যে প্রত্যেকটা সেক্টর আপনার ডেস্ট্রয় হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর তলানিতে গিয়ে পৌঁছে গেছে। এখন আপনি তলানি থেকে কোন পর্যন্ত সংস্কার করবেন? সংস্কারে কিন্তু একটা মাত্রা আছে। প্রথম যদি আপনি একটা সংস্কার করেন আইনের অনুশাসন, তাহলে কিন্তু বাকিগুলোর আর অত দরকার পড়ে না। আপনি যদি সিস্টেমটা চালু করে দেন, সিস্টেম লসের জায়গায় সিস্টেমটা চালু করে দিয়ে কিছু কন্ডিশন দিলেন, সবার মিলে সব জাতির সব দিক থেকে মানুষজন নিয়ে তাদের একটা, যেহেতু সংসদ নাই, সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে সংসদ নাই, তারপরেও আপনি করতে চাচ্ছেন কিসের জন্য? দেশের মঙ্গলে, জনগণের মঙ্গলে, জনগণের ডিমান্ড অনুযায়ী। তাহলে আপনি করে চেষ্টা করতে পারেন, পরবর্তীতে কি হবে আমরা জানি না। কারণ প্রত্যেকটা সরকার, অনির্বাচিত সরকার আসার পরে যা যা করে, নির্বাচিত সরকার হওয়ার পরে সেটা কতটা মানে এটা কিন্তু আমরা অলরেডি জানি। এগুলো সব আবার চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা বলছি যে প্রথম যে সংস্কার হওয়া দরকার সেটা হলো রাজনৈতিক সংস্কার। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে মানায়। যদিও আপনি বলবেন যে হ্যাঁ, এই দেশের রাজনীতিবিদরাই তো দুর্নীতিপরায়ণ, আমি অস্বীকার করছি না। ওই যে বললাম আইনের অনুশাসন, আইনের অনুশাসনের জায়গাটা ছিলই না বাংলাদেশে। আমি খুন করেছি, আমি বেদার্সে ঘুরে বেড়াচ্ছি, আপনার খুন হয়েছে, আপনাকেই আমি আসামি করেছি। আপনি যদি বেশি দূরে না যান, নারায়ণগঞ্জে আমাদের একটা ছেলে মারা গিয়েছিল বছর দুয়েক আগে, যখন বিএনপি সারা দেশে প্রতিনিধি সভা করছিল, হ্যাঁ, তখন বিভাগীয় সভা করছিল। সেই ছেলে মারা যাওয়ার পরে বিএনপির মামলা নেয় নাই, লাশটা পুলিশ আটকে রেখেছিল। লাশটা দিয়েছিল একটা শর্তে, ছেলের বড় ভাইকে ওইখানে সিগনেচার করে, সাদা কাগজে সিগনেচার করে নিয়ে যেতে হবে। একটা লাশের জন্য তার ভাই সাদা কাগজে সিগনেচার করে নিয়েছিল। পরের দিন সকালবেলা দেখা গেল 5,000 বিএনপির নেতাকর্মীকে মামলা দিয়ে লাশটা বিএনপির নেতাকর্মী মামলাও খেলো বিএনপির। এই যে আইনের অনুশাসন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের কারো কোনো পুলিশ আমাদের কোনো মামলা নেয় নাই, এবং আমরাই মার খেতাম, আমাদের বিরুদ্ধে মামলা হতো। আমরা যদি একটু সংস্কার প্রসঙ্গে আবারও আসি, আপনারা তো আমি ওই জায়গাটাই বলছি। তো নির্বাচনের আগে আপনারা কি কি সংস্কার চান? নির্বাচন ছোট করে পয়েন্ট আকারে বলেন। নির্বাচনের আগে যে সংস্কারটা আমরা চাই, আমরা বলবো যে এইখানে পুলিশের সংস্কার চাই। এই দেশটাকে পুলিশি রাষ্ট্রের মতো বানিয়ে ফেলেছিল। ওই যে আইনের অনুশাসনটা যদি ঠিক থাকে, অটো সব ঠিক হয়ে যাবে। সংস্কারটা কিভাবে চান, প্রক্রিয়াটা কি? পুলিশের কাছে যে অলিখিত এত ক্ষমতা চলে গিয়েছিল, তারা তো অভ্যস্ত হয়ে গেছে। ওই অভ্যস্ততার জায়গা থেকে তাদের কতটুকু করতে হবে, তারা যে জনগণের সার্ভেন্ট, এটা তাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য তাদের কি কি করা দরকার, জনগণের সঙ্গে ভালো বিহেভটা, এই যে ভালো বিহেভটা প্রথমে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু অনেকটা অগ্রসর হয়। জনগণের সাথে ওরা কখন খারাপ বিহেভ করে, যখন টাকা পয়সার জন্য চাপ দেয়। এই যে দেখেন এত কিছুর পরে তাদের অভ্যাসটা কোথায় গিয়ে আছে। এখনো যে মামলাগুলো হচ্ছে, মামলায় দেখেন অগণিত মানুষ আসামি। 40,000 একটা থানা হামলা করেছে, থানার হামলার জন্য 40,000 মামলা আসামি হতে পারে। অজ্ঞাত সব ঠিক আছে, কিন্তু একটা থানা কিন্তু দখলের জন্য 40,000 লোক লাগে না। 40,000 লোক কত লোকে হয় এটা কিন্তু তারা জানে না। সব কিছুতেই সংস্কার দরকার, কিন্তু সেটার জন্য সময় নেওয়া যাবে না। নির্বাচনের আগে আসলে যদি নির্বাচনের আগে আপনার অবশ্যই নির্বাচন যে কমিশনটা আছে,
এটা সংস্কারটা হলো সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি নির্বাচনের কথা বলেন, নির্বাচনে যদি আপনি বলেন আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব, এই জায়গাটা যাতে সুষ্ঠুভাবে একদম নিয়মতান্ত্রিকভাবে আমি দিতে পারি ভোটটা, সত্যিকার অর্থে যেন আমি ভোটটা দিতে পারি, সেই ব্যবস্থাটা করা, এটা একটা সংস্কার। সেটার জন্য যে অনেক দিন লাগবে তা কিন্তু না, এটা বিভিন্ন রাজনীতিবিদদের সাথে বসতে হবে, রাজনীতিবিদদের স্বচ্ছতার জায়গাটা আনতে হবে, তারা ভবিষ্যতে কি করবে সেই জায়গাটা জানতে হবে, এবং তাদের কাছে আমি বলি, আমি নিজেও চাই যে কন্ডিশন দিয়েই তোমরা আনো, কারণ এতদিন নেগেটিভ প্রতিযোগিতা হয়েছে, তারা পজিটিভ প্রতিযোগিতা চালু করে দিলেই কিন্তু দেখবেন একটা সময় কিন্তু বড় বড় বিশ্বের বড় বড় জায়গায় যেমন পজিটিভ প্রতিযোগিতা হয়, বাংলাদেশও কিন্তু মেন্টাল কি সাংবিধানিক কোন সংস্কারের কথা বলেছেন বা প্রস্তাব দিয়েছেন? দেখেন, সাংবিধানিক তো অবশ্যই আমাদের, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকারটা যেটা আমরা চেয়েছি, আমাদের আন্দোলনের প্রথম ধাপটাই ছিল এটা, আমাদের কিন্তু ওখান থেকে কিন্তু আপনার সরে যায় নাই। আমাদের বিএনপি 31টা শর্ত দিয়ে একটা আপনার মিরর বানিয়েছিল, যেটা আমাদের সবার কাছে এইটা আছে, এটা আমরা চাই। যেমন ধরেন আমাদের নেতা কয়েকদিন আগে, 2 দিন আগেও বলেছে যে একজন রাষ্ট্রপ্রধান 2বারের বেশি নির্বাচন করতে হতে পারবে না। এই যে এটাও তো একটা সংস্কার। বিএনপি কিন্তু এই জায়গা থেকে অনেকটা দূর থেকে সরে আসছে, যে এটা আমরা পজিটিভলি, আমরা কিন্তু অটোমেটিকলি পজিটিভ আমরা অনেকটা করছি। সেটার সঙ্গে যদি এই মুহূর্তে সরকারের যদি কোনো কিছু যোগ থাকে, সেটা আমরা আলোচনা সাপেক্ষে এটা হবে। কিন্তু তাদের আগে সবচেয়ে বড় কথা হলো এই যে যৌক্তিক সময় বলেছে, দ্রুত নির্বাচন বিএনপি বলেছে, এইটার ত্বরান্বিত করার জন্য যেটা দরকার, তাদের জবাবদিহিতা আসতে হবে এই জায়গায়। আমি মনে করি তারা যদি বলে, একটা রোডম্যাপটা দিয়ে দেয় যে আমরা এই টাইমটুকু আমাদের দেন, আমরা এটা করব, তারাই বলুক তারা কোন সংস্কার করলে আমি সুস্থভাবে আমার ভোট দিতে পারবো, কোন সংস্কারটা করলে আমি সুষ্ঠুভাবে আমার বাড়িতে ঘুমাতে পারবো, কোন সংস্কারটা করলে আমাকে এক্সট্রা পয়সা দিয়ে কোনো ফাইল ছাড়াতে হবে না। এই জিনিসগুলো তারা ঠিক করুক। তারা এটা করার জন্য রাজনীতিবিদদের অবশ্যই প্রয়োজন পড়বে। আপনি যে কথাটা বলেছেন যে জাতীয় ঐক্য করার জন্য তারা বলেছেন, তো এই যে জাতীয় ঐক্য 1 মাস হয়ে গেল প্রায়, আর 2 দিন আছে, তো 1 মাস হয়ে গেল যেখানে, সেইখানে এখনো জাতীয় ঐক্য যদি না হয় তাহলে তো দুঃখজনক। জি, এই প্রসঙ্গে আবারও একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। এই যে বৃহত্তর জাতীয় ঐক্য, আমরা নির্বাচনের আগেও কিন্তু ঐক্য দেখেছি, এবং সেই দলগুলোই কিন্তু আবার দেখলাম যে 2 দফায় প্রধান উপদেষ্টার কাছে গেলেন এবং ভিন্ন ভিন্ন প্রস্তাব নিয়ে গেলেন। তো আবারও জাতীয় ঐক্য আসলে কতদিন সময় লাগতে পারে, বা আদৌ কি ফলপ্রসূ কোনো জাতীয় ঐক্য হবে কিনা? ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের এই ভূখণ্ডে রাজনৈতিক নেতৃত্বের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের যে সহনশীলতা, আমার মনে হয় না আমাদের এই দেশে আমরা কখনো প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে যে জাতীয় ঐক্য বলতে যা বোঝায় সেটা কখনো দেখতে পারবো। আওয়ামী লীগ আমলে কিন্তু জাতীয় ঐক্য যখন বলতো তখন তারা কিছু দলকে বাদ রাখতো। সেই দলগুলো কি, জামাত অসম্ভব, জামাত তো কোনো দলই না, বিএনপি কোনো দলই না, এদের বাদ দিয়ে অন্যদের নিয়ে আলোচনা, এই তোমার খুচরা মুচরা আছে 14 দলের কয়েকটা চামচা আছে, এদের নিয়ে সেই জাতীয় ঐক্য করতো। আবার এখন যখন আপনি জাতীয় ঐক্যের কথা বলবেন, আপনি এখন কিন্তু আওয়ামী লীগকে নিতে পারবেন না। ইতিমধ্যে এলডিপির যিনি প্রধান ডক্টর কর্নেল অলি আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে তারা দাবি তুলেছেন এলডিপি আনুষ্ঠানিকভাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, উঠিয়েছেন দাবি, এবং তাদের কাছে একটা ভালো উদাহরণ আছে যে নাৎসি পার্টি কি জার্মানিতে রাজনীতি করতে পারে, এটা বলেন, কিন্তু সুন্দর একটা উদাহরণ তারা দাঁড় করাই দেয়। তার মানে এটা কি ভাই, কি পারে কি না পারে, কি আমাদের আদর্শ, ওইটাই আলোচনা আমি যাচ্ছি না। আমি তখনও বলেছিলাম যে বিএনপিকে বাদ দিবেন আপনি, বিএনপির তো কিছু সমর্থক আছে, এই সবাইকে আপনি বঙ্গোপসাগরে ফেলাই দিবেন, কথা পারবেন না। এই দেশটাকে তো 2 ভাগ করে ফেলান ভাই, ভাগ করে ফেলান, এইটুক বিএনপির, এইটুক আওয়ামী লীগের, এই পার থেকে ওই পারে যাইতে হলে ভিসা লাগবে, এটা করে দেন, সিম্পল। এখন কি হচ্ছে, এখন আওয়ামী লীগে করা যাবে না, কে বলতেছেন? মহান অলি আহমেদ, বিশাল এক রাজনীতিবিদ, উনি বলতেছেন এই কথাগুলো। উনি কি সমস্ত মানুষের দায়িত্ব নিয়েছেন? এই দেশে কি আওয়ামী লীগের কোনো সমর্থক নাই? তার সব বাতিল হয়ে গেল। শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, আমি মনে করি তার স্বৈরাচারী আচরণ ছিল, সে এই দেশকে লুটপাট করেছে, সে এই দেশটাকে নিজের দেশই মনে করতো না, এটা আমার ধারণা, এটা আমি আমার অপিনিয়ন বলতেছি। কিন্তু সেও যদি বলে যে আমি এসে ভোট দেবো, তাহলে আপনি ভোট দিবেন না কেন? কেন দিবেন না ভোট দিতে? সে ভোট দিবে, সে একটা চোর, সে একজন চোরের পক্ষে ভোট দিবে। চোরের ভোটাধিকার নাই এর বাংলাদেশে, পৃথিবীর কোন আইনে আছে?
চোরের আছে ভোটাধিকার আছে না? তাহলে আমার কথা হলো কি ভাই, একটা দলকে যেমন যখন আওয়ামী লীগ শেষ দিকে এসে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আমি ওপেন বলেছি আমি এই নিষিদ্ধের পক্ষে না। সে তার বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে, যদি জনগণ তাকে প্রত্যাখ্যান করে সে প্রত্যাখ্যাত হয়ে আসবে। আপনি কে সিদ্ধান্ত দেওয়ার যে তাকে নিষিদ্ধ করতে হবে? তাহলে তাহলে এটা এর নাম তাহলে গণতন্ত্র হয় কিভাবে? জি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। হ্যাঁ। বিরতির পরে এসে আমরা আবারও এই শুনতে আলাপ করব। দর্শক, সিএসআরএম গণতন্ত্র একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমরা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে আলাপ করছি। আমরা আবারও যেতে চাই মাসুদ কামাল আপনার কাছে। লাস্ট যে সংলাপটি হলো প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তার মধ্যে একটি বড় অংশই ছিল 6টি দল ছিল যারা ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল, এবং এছাড়াও ছিল জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ, গণফোরাম এবং জাতীয় পার্টি। তো মোটা দাগে সবাই কিন্তু এই যে যৌক্তিক সংস্কার এবং খুব দ্রুত নির্বাচন দুটোই চেয়েছে। আবার তার মধ্যে কিছু ভিন্ন ধরনের, যেরকম গণফোরাম থেকে প্রস্তাব এসেছে যে কয়েকটি ভোট যারা পাবে সেই অনুযায়ী আসন বিন্যাসের কথা, এবং আরও একটি বিষয় এসেছে সেখানে, চরমোনাইয়ের পীর এই কথাটি বলেছিলেন যে এমন নির্বাচন চাই যেখানে সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকবে এবং যেই দল যত ভোট পাবে সেই অনুযায়ী সংসদে আসন বিন্যাসের প্রস্তাব করেছে। আবার রাজনৈতিক দলগুলোর সাথে মামুনুল হক, যিনি খেলাফতে আন্দোলনের মহাসচিব, তিনি বলেছেন নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচন চায়। মানে সংস্কার মোটা দাগে সবাই নির্বাচনের আগে যে প্রাথমিক সংস্কারগুলো দরকার সেটিই বলেছে, কিন্তু এর মধ্যে আবার অনেক মতামত এমনও এসেছে, আমরা যেটি প্রেসিংয়ের বরাত দিয়ে জানতে পেরেছি, যে একটি দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ নিতে পারেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি পরিবর্তনের জন্য, এবং এই মিশনে আসলে যেন একটি বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হয়। এটি কি আসলে সংবিধান পরিবর্তনের দিকে যাচ্ছে? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, এখানে অনেক ধরনের লোক আছে, অনেকগুলি আপনার স্টেক হোল্ডার আছে, কিন্তু সবাই কিন্তু যার যার কথা বলবে। আপনি বিএনপিকে যত হাতে পায়ে ধরেন, সে কি তার রাজনীতির বাইরে কথা বলবে? বলবে না তো। আপনি জাতীয় পার্টিকে যাই বলেন না, জাতীয় পার্টির একটা পলিটিক্স আছে, ইসলামী দলগুলোর একটা পলিটিক্স আছে, জামাতের একটা পলিটিক্স আছে। প্রত্যেকের নিজস্ব চিন্তা অনুযায়ী তারা কিন্তু কথা বলবে। তো এখন আমি মোটা দাগে আপনাকে ব্যাখ্যাটা করি কে কি চায়। এই জিনিস হলো, এরা সবাই চায় যে এরা রাষ্ট্র ক্ষমতায় যাবে, অথবা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গে পার্টনার হবে। সবাইটা চায়। যার একক ক্ষমতা আছে সে সরকারে যেতে চায়, যার একক ক্ষমতা নাই সে কোনো পার্টনার হতে চায়, শেয়ার চায়। এই হলো মূল লক্ষ্য। এখন এই লক্ষ্য অর্জনের জন্য যার যা প্রয়োজন সে তাই চাচ্ছে। বিএনপি কি চায়? বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। যদি বলে কালকে নির্বাচন হবে, বিএনপি কেউ না করবে না, কালকে নির্বাচন করব। কারণটা কি? বিএনপির হিসাব হলো সারা দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে যে বিশাল ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের কারণে মানুষ কোনো অবস্থাতে আওয়ামী লীগকে চায় না, বিকল্প কাউকে চায়। মানুষের সামনে এই মুহূর্তে বিকল্প কে? অটো চয়েস বিএনপি। অতএব বিএনপি জানে যত দ্রুত নির্বাচন হবে তত বেশি আসন সে পাবে। এটা বিএনপি কিন্তু বুঝে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স না, এটা সবাই বুঝে। এটা হলো একটা বাক্য। বিএনপি কিন্তু চায়। এখন বিএনপি তাহলে কেন বলছে না এখনই দেন নির্বাচন? কেন বলছে না 3 মাসের মধ্যে দেন? বলছে না এই কারণে মাস পিপলের মধ্যে কিন্তু এক ধরনের একটা ধারণা আছে। মাস পিপলের মধ্যে একটা ধারণাটা হলো যে আরেকটা যেন স্বৈরাচার না আসে, এক স্বৈরাচার গেছে যেন আরেকটা স্বৈরাচারী শাসন যেন না আসে, এই জন্য কিছু সংস্কার করতে হবে। কাজে বিএনপিও মুখে মুখে বলে যে আসলে একটু সংস্কার হোক, তারপরে আমি ইলেকশন করি। এই হলো বিএনপি। জামাত মনে করে যে ইসলামী শক্তি এখন বেশ স্ট্রং হয়ে গেছে, সে যদি ইসলামী দলগুলির সঙ্গে একটা ঐক্য করতে পারে তাহলে হয়তো সে যদি একটু দল গুছানোর সময় পায় তাহলে হয়তো তারা একটা বড় শক্তি। এই জন্য তারা এটাকে যতটা সম্ভব একটু লেংদি করতে চায়। 3 বছর, 2 বছর, 3 বছর। তারা মনে করে 2-3 বছর গেলে ততদিন আমরা গুছাই নিতে পারবো। জামাতের আশা হলো একটু বেশি সময় নেওয়ার। খেয়াল করেন, আইনি কিছু প্রক্রিয়াও আছে তাদের, আবার সাংগঠনিকভাবে ওইগুলো হয়ে যাবে, ওইগুলো এটা তো অল্প সময়ের ব্যাপার, তো ওইগুলো হয়ে যাবে। এখন এই কিন্তু এক একজনের এক এক রকম চিন্তা। এই চিন্তার কোনোটাকে আমি অন্যায্য মনে করি না। কারণ বিএনপি কাছ থেকে আমি কেন আশা করবো যে জামাতের মতো করে চিন্তা করবে?
অথচ কেউ করবে না। তো সবারই কিন্তু একটা নিজস্ব হচ্ছে ইন্টারেস্ট আছে। সাধারণ মানুষ কি চায় আমি একটু বলে শেষ করি আপনাকে। সাধারণ মানুষের চাহিদাটা হলো ওই যেটা বললাম যে সরকারে যেই আসুক, দেখেন ভাই আমাদেরও তো বয়স হয়েছে, এই দেশে তো সরকার দেখে দেখে অভ্যস্ত। আমাদের এই দেশ থেকে হঠাৎ করে একটা মানে সোনার তৈরি গভর্নমেন্ট চলে আসবে, এটা হয় না। আমি কিন্তু কখনো মনে করি না সরকার যে আসবে সে আমার ঘরের মধ্যে যে রান্না করে দিয়ে আসবে ভাত, তা দিবে না। আমার ভাত আমাকে রান্না করতে হবে। এই ভাতের চাল আমি বাজার থেকে কিনে আনবো, আমি আনবো, আপনার কাছে দিতে হবে না। আমার খালি আপনি সরকার, আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভাই আমার ডিস্টার্ব করেন না, আর কিছু কিন্তু আমি চাই না, আমাকে ডিস্টার্ব করেন না, আপনি আমার কাজটা আমার করতে দেন। তো সেক্ষেত্রে আমিও জানি যে কি চাই। আমি খালি একটা জিনিস চাই না, সেটা হলো আমি আরেকজন স্বৈরাচার চাই না। আমি চাই এমন একটা পদ্ধতি তৈরি করা হোক, এমন একটা নিয়ম তৈরি করা হোক যে নিয়ম নিজেই একজন লোককে স্বৈরাচারী হতে চাইলেও ওই নিয়মের কারণে সে হতে না পারে। সেই নিয়মটা কি আপনি যদি ছোট করে বলেন আবার আপনি বলে আমার কাছে চান্স দিন, তখন বলবো নিয়মটা। জি, নীলফা চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে জনগণ আসলে কি চায় বিএনপির কাছে বা আগামী যেই গভর্নমেন্টই আসবে সেই গভর্নমেন্টের কাছে? দেখেন, বাংলাদেশের জনগণ এক ধরনের এত বেশি আবেগপ্রবণ জনগণ যে আপনি চিন্তাই করতে পারা যায় না। যেমন একটা জনগণ সে নিজে চুরি করছে, কিন্তু সে কখনোই চায় না তার জনপ্রতিনিধিটা চোর হোক, মিনিমাম না। যদি দেখবেন যে বেশি না 20 টাকা এদিক ওদিক করেছে, সেটা নিয়ে কিন্তু একদম তুলকালাম 20 টাকার জন্য 50,000 টাকা খরচ করে তারা মাঠে নেমে যায়। আমি আপনাকে বলি, এই কষ্ট থেকে এরা এই করছে ওই করছে, পাওয়ার খাটাচ্ছে, এরকম চিন্তা করতে করতে জনগণ যখন 1-11 হলো, জনগণকে দেখলাম যে জনগণ অখুশি না, খুশি। খুশির একটা পর্যায়ে যখন দেখা গেল যে 1-11 সরকার বিভিন্ন জিনিস কেনা শুরু করলো, মানুষের বাড়ি দিলেই কিছু টাকা পাওয়া যায়। আপনার কাছে টাকা থাক বা না থাক, আপনার সন্তান বিপদে পড়ছে, আপনি কিন্তু সব কিছু বিক্রি করে হলেও দিবেন, কিংবা আপনি বিপদে পড়ছেন। এইভাবে মানুষের কাছ থেকে যখন তারা টাকা নেওয়া শুরু করলো এবং বিভিন্ন জিনিস কেনা শুরু করলো, আমরা শুনলাম ইনানি বীজ পর্যন্ত কেনা হচ্ছে, এই জিনিসগুলো, তখন কিন্তু জনগণ আবার ঘুরে গেল। তো এই ঘুরে যাওয়া জনগণের সেন্টিমেন্টটা নিতেও সময় লাগে না, ঘুরে যেতেও সময় লাগে না। সেই ঘুরে যাওয়া সময়টার জন্য প্রত্যেকটা সরকারের চিন্তা করা উচিত, আমাকে কতটা সময় থাকলে ভালো মানাবে, কতটা সময় থাকতে, বিশেষ করে অনির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের তো বদনাম গিবত যাই হোক না কেন, 5 বছর পরে যদি ভোটটা ঠিক মতো থাকে, এই যে এইখানে আবার সিস্টেম লসের কথা আসছে, ভোটটা ঠিক মতো হচ্ছে না বলেই একরকম স্বৈরাচার বাসা বাঁধছে। ভোটটা যদি ঠিক মতো থাকে তাহলে 5 বছর পরে আবার জনগণের কাছে আসতে হবে, তখন জনগণ তারা ভোট না দিয়ে আরেকখানে দিবে, কিংবা ভোট দিতেই যাবে না। তা এই অবস্থায় কিন্তু অনির্বাচিত সরকারের তো ওই অবস্থানটা নাই। কিন্তু ক্ষমতায় আসার পরপরই বা যেই 5 বছরই যারা থাকে তারা কি খুব জনগণের পক্ষে থাকে? আপনার কি মনে হয়? ওই যে বললাম, আপনাকে তো বললাম যে ওই 20 টাকা চোরও যদি মনে করে যে এখানে অনিয়ম হয়েছে, কিংবা আমি গিয়েছি আমার এই কাজটা হয় নাই, যে কাজটা কমিটমেন্ট ছিল সেটা হয় নাই, জনগণ কিন্তু মুহূর্তের মধ্যে চোখ পাল্টে দিতে পারে, মুহূর্তের মধ্যে। আমার মনে হয় সেই জায়গাটাতেই আসলে রাজনীতিতে সবাই মালা আর ফুলের মালা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, মুহূর্তের মধ্যেই সবকিছু হতে পারে। জুলাই আন্দোলনের পর এবং একটি স্বৈরাচার সরকারের পতনের পর আমার মনে হয় যে রাজনৈতিক অঙ্গন না, শুধু সাধারণ মানুষের চিন্তায় একটা বিস্তর একটা পরিবর্তন এসেছে। তারা একটি নতুন ধরনের সরকার চায়, যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আসলে জনগণের পক্ষে থাকে। মাসুদ কামাল যেরকম বলছিলেন যে জনগণ চায় যে তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয়। আমরা বিরতির পরে আবারও আসছি। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করছিলাম রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে। আবারও প্রথমে আসতে চাই মাসুদ কামাল আপনার কাছে। আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি, গণতন্ত্রের দিকে এগোচ্ছি, বিভিন্ন সংলাপ, রাজনৈতিক সংলাপের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর কথা শুনে বোঝা যায় যে একটি দ্রুত নির্বাচনী রূপরেখা দেওয়ার কথা তারা বলছে, বা একটি আসতেও পারে এরকম রূপরেখা। তবে আজকে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ তারা একটি প্রতীক পেয়েছে, ট্রাক মার্কা, সেটি তাদেরও তো বলা চলে যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তারা এসেছে, কোটা সংস্কার আন্দোলনে তাদের একটি নেতৃত্বের দিকে তারা ছিলেন। এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন তাদেরও একটি রাজনৈতিক দল হবে বলে আমরা শুনতে পাচ্ছি। তো যদি জনগণ একটি নতুন রাজনৈতিক দল চায় বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে কিছু চায়, আপনার কি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
থেকে যদি নেতৃত্ব আসে এবং রাজনৈতিক দল করে, তারা কেমন রেসপন্স পাবে? কেমন পাবে বলা বড় কঠিন। আর আমি বলি আপনাকে যে ট্রাক মার্কে তারা পাইছে, তারা নিবন্ধন পাইছে, এটা একদিক দিয়ে ভালো, আমি খারাপ বলবো না। কিন্তু আমি এখানে একটা কথা বলি যে একজন লোক রাজনৈতিক দল করবে, তাকে আবার নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনের কাছে যেতে হবে কেন? কোন ক্রাইটেরিয়া তখন দেওয়া হয় না? এই ইলেকশন কমিশন তো ছিল, এই ইলেকশন কমিশনে ছিল, তখন তারা দিল না কেন? তখন তো এটাকে দেয় নাই, ওটাকে তো কোনোটাকে দেয় নাই, এগুলি দেয় নাই, তখন দেয় নাই কেন? এখন দিল কেন? কি কারণে দিল? ওই ইলেকশন দেওয়ার আগে ওই ইলেকশন কমিশনের লোকগুলি তো পদত্যাগ করা উচিত ছিল। ওদের কোনো আত্মগ্লানি আছে? আগের বার তুমি কেন দিলা না, এখন তুমি কেন দিলা? ওই দলই আছে। তো এই যে বিষয়গুলো, তার মানে বোঝা যাচ্ছে যে তারা আগে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। যে ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে, আইন অনুযায়ী করতে পারার কথা না, কিন্তু যারা পারে তাহলে বুঝতে হবে ওই কমিশনের বসার লোকগুলি মেরুদণ্ডহীন এবং চরিত্রহীন, এই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এগুলি সবগুলো ওখান থেকে পদত্যাগ করানো উচিত। এই ছাত্ররা যখন মিছিল করে ওইগুলি ই করতে পারে না, পদত্যাগ আদায় করতে পারে, আমি মনে করি করা উচিত ইমিডিয়েট। এই যেগুলো একটা জিনিস। আর যদি বৈষম্য বিরোধী ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল করে, এটা হবে সবচেয়ে একটা ভালো কাজ আমি মনে করি। ভালো কাজ কেমন? যে ওরা যে দাবিগুলি করে এখন, সেই দাবিগুলি আসলে কতটুকু ভ্যালিড, এটা পরীক্ষার একটা মাধ্যম তৈরি হবে। আমি তো চাই তারা করুক, ইমিডিয়েট করুক, কইলে তারপরে তারা আলোচনায় আসুক যে আমরা এটা করছি, হে জনগণ তুমি কতটুকু কি মনে করো, আমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাও। এটা যদি ভালো, তারা ক্ষমতা আসতেও পারে। 300-র মধ্যে 192 পাই গেল, অতি উত্তম। তারাই আমাদের হলো, ওই মানে প্রাইম মিনিস্টার হলো, মন্ত্রী হলো, আমি খুশি। দেশের তরুণদের মাঝখানে যাবে। আর যদি দেখা যায় তারা 10-12 পায় নাই, তখন বুঝতে হবে একটু বেশি ফুলায় ফাঁপায় দেখানো হয়েছিল। কি হবে আমি জানি না, আমি দুই দিকেই রাজি। তারা ওদের পলিটিক্যাল পার্টি করে মনে করি দ্রুত বেগে করা উচিত। এবং যারা ক্যাবিনেটে আছে এখন, তাদেরও উচিত সেই পলিটিক্যাল পার্টি এসে হাল ধরা। হ্যাঁ, লটারিতে মন্ত্রী হওয়ার মধ্যে কোনো মজা নাই। তারা এখানে পাবলিকে ভোট দিয়ে আসুক মন্ত্রী, খুশি আমরা। জি, আমরা একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। ছাত্ররা রাজনৈতিক দল যদি করে, এই যে গণঅভ্যুত্থানে তাদের যে নেতৃত্ব ছিল, এরপরে মানে আপনারা তাদেরকে কেমন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? আপনারা কি তাদের সঙ্গে জনপ্রিয়তায় কতটুকু পারবেন, কি মনে হয়? শোনেন, একটা জিনিস আমি মনে করি, মানুষের বয়স বাড়ে, তার কর্মক্ষমতা কমে, কিন্তু মাথার মেধা কিন্তু দিন দিন বাড়ে, কমে না, পরিণত হয়। সব কিছুই যদি বাচ্চারাই পারতো, তাহলে কিন্তু 1 2 3 4 থেকে পড়তে হতো না, মাস্টার ডিগ্রি স্টেপ বাই স্টেপ করতে হতো না, একবারে MS পরীক্ষা দিয়ে ফেলতো, বা একবারে ইঞ্জিনিয়ার হয়ে যেত, ডাক্তার হয়ে যেত। তার জন্য কঠিন অধ্যবসায় লাগে, কঠিন আপনার সময়গুলো অতিক্রম করতে হয়। তো সেইখানে চাহিবার আগে যদি পেয়ে যায়, তাহলে ওটার কোনো মানে সৌন্দর্য আসবে না, ওটার বিউটিটা নষ্ট হয়ে যাবে। দেশটা কিন্তু ছেলে খেলার কথা না। আমি আপনাকে বলছি, যে বাচ্চারা আসছে, আপনি দেখেন বাচ্চারা কিন্তু কল করেছিল একটা সময় যে বাবা মারাও নামো। যখন বাচ্চাদেরকে করা হলো, তখন কিন্তু মা বাবারাও নেমে গেছে। অনেক মা বাবা বলেছে যে আমার বাচ্চা নেমেছে, আমার উপায় নাই, আমার একটাই তারা বাচ্চা। তাদের পছন্দের গার্ডিয়ান শুধু তাই যাদেরকে না। মনে করে তাদেরকে আনতে পারে, যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকারে তারা এনেছে। আমি আপনার ওটাই বলছি। তো সেই গার্ডিয়ানের কথায় যদি আসেন আপনি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 39 জন ছেলে মেয়ে মারা গেছে এই ছাত্রদের মধ্যে। সবচেয়ে বেশি বোধহয় এটাই হবে, আলাদা যদি হিসাব করি। তো সেইখানে এখনো যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন জেলায়, বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে সবগুলো জেলায়, তার ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঘরানার। এই ছেলে মেয়েরা দিন শেষে কোথায় যায়? বাপের বাড়িতেই যায়। কার ছায়ায় বড় হয়েছে? মা বাবার ছায়ায় বড় হয়েছে। তারা কিন্তু চায় না যে বাবা মাকে গলা টিপে হত্যা করে তারা জায়গাটায় যাবে। সো এটা ভীষণ কঠিন জিনিস। ছাত্র রাজনীতি, আমরা তো আজকে শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক। ওদের জায়গাটা কেউ নিবে না, ওদের জায়গাটা ওদেরই থাকবে। আমরা একসময় এখান থেকে চলে যাব, পৃথিবীর নিয়ম তাই, চলে যেতে হয়, তখন ওরা এখানে আসবে। কিন্তু সেটা যদি 20 বছর আগে আসে, দেশটা 20 বছর আগে অনেক কিছু করা যায় না। লাইক ওবামা দেশের রাষ্ট্রপ্রধান ছিল, তার বয়স কম ছিল,
তাতে কি তার বর্গ পরিষদ কি কম বয়সের ছিল? তা ছিল না, সবই কিন্তু বয়স্কই ছিল। তারপরে কি এমন হয়েছে যে সবই ছোট ছোট মানুষ দিচ্ছে? তারপরেরটা বাইডেনের বয়স কত, কিংবা ট্রাম্প, তার বয়স কত? ওইখানে রাজনীতি হিসেবে দেখা হয়, চিন্তা করা হয়। আর আমাদের যদি একটা আবেগকে কেন্দ্র করে আবেগ নির্ভর হয়ে গেলে কিন্তু প্রবলেম। আবেগটা আমরা চলে গেলে একদম শেষ তারা কিন্তু- পর্যায়ে এসেছি। তারা কিন্তু আমূল ধ্বংস সংস্কার হয়ে তো যাবে। একটা চেয়েছেই আমরা মানুষ। চাই না যে ধ্বংস সেক্ষেত্রে হোক। মানে সাধারণ মানুষ তো একটা আমূল সংস্কার চেয়েছেই। এই রাজনৈতিক সংস্কার মানে এই রাজনৈতিক না যে সংস্কৃতির একটা অভিজ্ঞতাবিহীন কেউ এসে হাল ধরুক। সংস্কার মানে অভিজ্ঞ লোকদের দিয়ে, যাদেরকে ঠকানো হয়েছে তাদেরকে দিয়ে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ। আচ্ছা, মাসুদ ভাই যে সাংবাদিকতাটা করতে পারবে, আমার দ্বারা কি ওটা সম্ভব? কিংবা আমি যেভাবে রান্না করতে পারবো, মাসুদ ভাইয়ের দ্বারা কি ওটা সম্ভব? প্রত্যেকটা জায়গায় জি। কিন্তু একটা লেভেল থাকে, সেই লেভেল থেকে বিচ্যুত হলে কিন্তু সেটা ভালো স্পষ্ট। কিছু হয় না। আমরা আমাদের হাতে বোধহয় 30 সেকেন্ডের মতো আছে। মাসুদ কামাল, আপনি যদি কিছু যোগ করতে চান। না, আমি কিন্তু যোগ করতে চাই না। আমার কথা হলো কি, সবারই এই দেশে রাজনৈতিক করার অধিকার আছে, সবাই রাজনৈতিক দল করুক, এবং এক্ষেত্রে কোনো ধরনের বিধি বাধা থাকা উচিত না, ইলেকশন কমিশনেরও কোনো করা উচিত না। এবং পাশাপাশি আমি মনে করি সবার নির্বাচন করার অধিকার আছে, এগুলি চেঞ্জ করতে হবে। এই যে মানুষের যে স্বতন্ত্র নির্বাচন করতে হলে 1% সিগনেচার লাগে, এগুলি সব তুলে দিতে হবে। ভাই নির্বাচন করেন, 10টা ভোট পেলেন, 10 ভোট নিয়ে আপনি খুশি, বোর করে জ্বালাপ করবেন ভাই আমি 10 ভোট পাইছি। জি, অসংখ্য এটা ধন্যবাদ। ভালো। আমরা অনুষ্ঠানে বৌদি একেবারে শেষ সেদিনে পর্যন্ত এরকম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।